গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি এইসব পরীক্ষায় আগত নিউমেরিক্যাল অর্থাৎ সায়েন্স নিউমেরিক্যালের পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। পার্ট 3 আগের দুটো পার্ট 1 ও পার্ট 2 আপলোড করা হয়েছে। যারা দেখোনি এখনও দেখে নিও, আর যারা দেখেছো তারা কমেন্ট করো কেমন হয়েছে। কোনো কোশ্চেনে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও। পার্ট 2তে করা কোশ্চেনের একটি কোশ্চেন নাম্বার 10-এর কয়েকজনের সমস্যা হয়েছে আমাকে জানিয়েছো, তাই দেখো 10 নম্বর কোশ্চেনটা আর একবার করার চেষ্টা করি। 10 নম্বর কোশ্চেনটা কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ মোল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ মোল। নিম্নলিখিত অপশানগুলির মধ্যে কোনটি মোলের সঠিক ডেফিনেশন। অপশান এ বলেছে, মানে 1 নম্বর বলেছে কি, ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম অ্যাটমিক মাস অফ দ্য সাবস্টেন্স। মানে এটি কার সাথে সমান না কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরের সাথে সমান হয়। 2 নম্বর অপশানে কি বলেছে, ইট কন্টেন্স 6.022 × 10⁻20 অ্যাটমস অফ এ গিভেন সাবস্টেন্স। মানে এটা কি বলেছে, যে কোনো একটা পদার্থের গিভেন সাবস্টেন্সের মানে কোনো একটি পদার্থের কতগুলি পরমাণুকে বোঝায়, 6.022 × 10⁻20। 3 নম্বর বলেছে, ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ দ্য সাবস্টেন্স। মানে এটি কার সাথে সমান, ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম মলিকুলার ওয়েট, মানে গ্রাম আণবিক ভরের সাথে সমান কোনো পদার্থের, মানে মোল কার সাথে সমান হবে না গ্রাম আণবিক ওজনের সাথে সমান হবে। 4 নম্বর বলেছে, ইট কন্টেন্স 6.022 × 10⁻23 মলিকুলস অফ এ গিভেন সাবস্টেন্স। মানে কোনো একটা পদার্থের কতগুলি অণুর সাথে সমান না 6.022 × 10⁻23 সংখ্যক অণুর সাথে সমান। এবার অপশান এ বলেছে কি, এ সি ডি সঠিক, মানে এ 1 নম্বর 3 নম্বর মানে এ সি ডি ঠিক। অপশান বিতে বলেছে কি, বি সি ডি ইজ ঠিক। অপশান সিতে বলেছে অল কারেক্ট, মানে অপশান 4টে উপরে যে 4টে লাইন দেওয়া আছে প্রত্যেকটা মূল সম্পর্কে সঠিক। এবং অপশান ডিতে বলেছে না অপশান সি এবং ডি হচ্ছে মূল সম্পর্কে সঠিক। তাই কোশ্চেন বলেছে কি, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝলে বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ মোল। মানে মোলের যে মোল এর সঠিক ডেফিনেশন কী, সংজ্ঞা কী। তবে আমাদের প্রথমত মোল কী জিনিস, তবে তো আমরা মোলের সংজ্ঞা দিতে পারবো বা মোল সম্পর্কে আমরা বলতে পারবো। তবে মোল কী জিনিস, প্রথম হচ্ছে মোল, এলি মানে মোল। তবে এই যে মোল হচ্ছে অ্যাকচুয়ালি পদার্থের পরিমাপের এসআই একক, পরিমাপের এসআই ইউনিট। আর মোল শব্দের একটা অর্থ রয়েছে, অর্থ হচ্ছে স্তূপ, মানে যেখানে সব কিছু জমা করে রাখা হয় এটাকে বলে মোল। তো মোল বলছে কি, পদার্থের পরিমাপের এসআই একক। পদার্থের পরিমাপ আমরা সাধারণত পদার্থের পরিমাপ কী কীভাবে করি, আমরা পদার্থের পরিমাপকে বোঝাই ভর দিয়ে বোঝাই, পদার্থের পরিমাপকে আমরা আয়তন দিয়ে বোঝাই, এবং পদার্থের পরিমাপকে আমরা কী দিয়ে বোঝাই, সংখ্যা দিয়ে বোঝাই। তো এই যে মোল যে জিনিসটা, তো এই মোল থেকে আমরা কোনো পদার্থের ভর, সংখ্যা এবং আয়তনে খুব সহজেই যেতে পারি। কীভাবে যেতে পারি, তবে এদের মধ্যে একটা নির্দিষ্ট কোনো সম্পর্ক রয়েছে যেতে পারি। তো সম্পর্কটা কেমন সম্পর্ক রয়েছে বলছে, যে যদি কোনো পদার্থের ক্ষেত্রে মোল দেওয়া থাকে, অর্থাৎ 1 মোল দেওয়া থাকে, তাহলে তার সাথে কার সম্পর্ক হয়, 1 নম্বর সম্পর্ক হয় ভরের সম্পর্ক। মোলের সাথে কার সম্পর্ক, কোনো পদার্থের ভরের। তো মোল মানে আমরা জানি পদার্থের পরিমাপ একক। তো 1 মোল যদি কোনো পদার্থের ভর বলি আমরা, পদার্থ আমরা সাধারণত জানতে পারি 1 নম্বর সেই পদার্থ কী রূপে অবস্থান করতে পারে, পরমাণু রূপে থাকতে পারে। তো কোনো পদার্থ যদি 1 মোল কোনো পদার্থের পরমাণুর ভর বলি, তো সেটা কার সাথে সমান হবে, সেই পদার্থের গ্রাম পারমাণবিক ভর এর সাথে সমান হবে, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভরের সাথে সমান হবে। যদি 1 মোল পদার্থ মানে কোনো আণবিক পদার্থ বলি, মানে আমরা অণু বোঝাই 1 মোল, তখন তার সাথে কার সাথে সমান হবে, তার গ্রাম আণবিক ভর।
অর্থাৎ কি বলতে এক মোল কোনো অণুর ভর কতটুকু হবে, সেই অণুর গ্রাম আণবিক ভরের সাথে সমান হবে। আর যদি কি বলি আয়ন বলি আমরা, মানে আয়ন বলতে তার যে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন আমরা যেটা জানি, মানে অণু বা পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় কমে যায়, সেই সময় যদি আয়ন বলি তখন সেই আয়নের এক মোল আয়নের ভর কতটুকু হবে না সেই আয়নের বা আয়নটির ভরের সমান। তো আমরা কি পেলাম, এক মোল ভর বলতে আমরা তিনটে জিনিস পেলাম। যদি কোনো সেই পদার্থটি পরমাণুরূপে অবস্থান করে তার পারমাণবিক ভরের সাথে সমান হয়, সেই পদার্থ যদি অনুরূপে অবস্থান করে তার আণবিক ভরের সাথে সমান হয়, এবং সেই পদার্থ যদি কীরূপে অবস্থান করে আয়ন রূপে অবস্থান করে তার আয়নের ভরের সাথে সমান হয়। তো এখানে উদাহরণ দিয়ে দেখলে ভালোভাবে বোঝা যাবে। যদি আমরা বলি এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত, কি বললো কোশ্চেনে যে এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত। তবে আমরা কি জানি, আমরা জানি যে এক মোল যদি বোঝায় ভর বোঝায় কার ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে, তো সেখানে কি বোঝায় পারমাণবিক ভরকে বোঝায়। তবে এক মোল অক্সিজেন পরমাণুর ভর, ওইখানে কার ভর, পরমাণুর ভর। তো কত হবে, এক মোল অক্সিজেন পরমাণুর ভর হবে তার পারমাণবিক ভর, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16 গ্রামের সাথে সমান হবে। এখানে আরও বলে দিই, যদি আমরা পারমাণবিক ভর বলি তার কোনো ইউনিট হয় না, কারণ পারমাণবিক ভর দুটি রাশির অনুপাত। যদি আমরা গ্রাম পারমাণবিক ভর বলি তখন তার ইউনিট হয়। কোশ্চেন নম্বর 2, অন্য একটা কোশ্চেন দেখি একই রকম। যদি বলি এক মোল অক্সিজেন অণুর ভর কত। প্রথম আগের কোশ্চেন কি দেখলাম, এক মোল অক্সিজেন পরমাণুর ভর। তো এক মোল অক্সিজেন পরমাণুর ভর বলতে কী বোঝায়, কোনো পদার্থে এক মোলে যত সংখ্যক কী থাকে, অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে তাকে এক মোল অক্সিজেন পরমাণুর ভর বলে। আর এক মোল অক্সিজেন অণুর ভর বলতে বোঝায় কি, তো অণুর ভর বলতে বোঝায় যে অক্সিজেন এর আণবিক ভরের সাথে সমান। আমরা কি জানি অক্সিজেনের অণু কী রূপে সংখ্যা থাকে, এর অক্সিজেন অণু কী রূপে অবস্থান করে, ও টু রূপে অবস্থান করে, অর্থাৎ দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। এবার এই দুটি অক্সিজেন পরমাণু যেহেতু এখানে রয়েছে তাই এর ভর কত হবে, একটা অক্সিজেনের জন্য 16, দুইয়ের জন্য 2 সমান 32 গ্রাম। অর্থাৎ এখানে দুটো কোশ্চেন ভালো করে দেখি একবার। এক মোল অক্সিজেন পরমাণুর ভর বললে কত হবে, 16 গ্রাম। আর যদি এক মোল অক্সিজেন অণুর ভর বলি তখন হবে 32 গ্রাম, কারণ একটা অক্সিজেন অণুতে দুটি পরমাণু উপস্থিত, তাই দ্বিগুণ হবে। এবার যদি এক মোল, একইভাবে আমরা কার সাথে সম্পর্ক বলতে পারি, এক মোল যদি আমরা বলি আয়তনের সাথে কি সম্পর্ক, যে কোনো পদার্থের এক মোল আয়তন বলতে কতটুকু আয়তনকে বোঝায় না, এই আয়তন বলতে হলে আমাদের একটা শর্ত ইউজ করতে হয়। শর্তটা কি, এসটিপি অথবা এনটিপি। এসটিপি এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপ। এনটিপি বলতে কি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ সাধারণ উষ্ণতা এবং চাপ। আমরা এখানে প্রমাণ চাপের মান তবে আমরা কত জানি, এসটিপিতে প্রমাণ চাপ কত হয়, প্রমাণ চাপ হয় 76 সেমি এইচজি, পরস্তম্ভের চাপের সমান। আর প্রমাণ উষ্ণতা বলতে আমরা কি বুঝি, প্রমাণ উষ্ণতা বলতে আমরা বুঝি যে 273 কেলভিন উষ্ণতা অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে। তবে এক মোল কোনো পদার্থের আয়তন কিসে বলতে হবে, যদি আমরা এসটিপিতে বলি বা প্রমাণ চাপ ও উষ্ণতায় এক মোল কোনো পদার্থের আয়তন যদি বলি তখন তার মান কত হয়, 22.4 লিটার। এটাকে কী বলা হয়, মোলার আয়তনও বলা হয়। তবে কোনো পদার্থের এসটিপিতে এক মোল পদার্থের আয়তন কত, 22.4 লিটার। তো এখান থেকে আমরা কোশ্চেন কেমন দেখতে পারি, বলতে পারি এক মোল জলের আয়তন কত। ওখানে বললে আমরা বলতে পারবো না ঠিকভাবে, তবে আমার কি বলতে হবে, এসটিপিতে এক মোল জলের আয়তন কত। যখন এসটিপি আমাদের শর্ত পেয়ে গেছি প্রমাণ চাপ ও উষ্ণতা, তাই এর আয়তন কত হবে, 22.4 লিটার, অর্থাৎ মোলার আয়তনের সাথে সমান। এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে একই হয়। যদি এসটিপিতে এক মোল আমরা কি বলি, অক্সিজেনের আয়তন কত, 22.4 লিটার, কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, 22.4 লিটার, মানে আমরা এক মোল যে কোনো পদার্থের এসটিপিতে আয়তন যদি বলি সবার সমান হয়, কত হয়, 22.4 লিটারের সমান। তা 3 নম্বর কি বলেছে, বলা যায় যে এক মোল
যদি আমরা কী বোঝাই সংখ্যা বোঝায়, তো 1 মোল সংখ্যা মানে 1 মোল আমরা যে কোনো পদার্থ যদি বলি, যেহেতু 1 মোল পদার্থের পরিমাপ, 1 মোল যে কোনো পদার্থের সংখ্যা কতটুকু হবে, 1 মোল যে কোনো পদার্থের সংখ্যা কত হবে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোল কোনো একটি পদার্থের বলতে কত সংখ্যককে বোঝায় না 6.022 ইন্টু 10⁻23। এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, এন এ দিয়ে এরকম চিহ্ন দিয়ে বলা হয়, মানে এন লিখে সাফিক্সে এ লিখতে হয়। তো এন এ বলতে কী বোঝায়, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাকে বলা হয় এন এ। এবার এখান থেকে আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রন সমান কতগুলি ইলেকট্রন, সমান না এই সংখ্যার ইলেকট্রন কত 6.022 ইন্টু 10⁻23 টি ইলেকট্রনকে বোঝায়। তবে 1 মোল আমরা ইলেকট্রন বলতে পারি, 1 মোল আমরা অক্সিজেন পরমাণু বলতে পারি, 1 মোল আমরা কার্বন ডাইঅক্সাইড পরমাণু বলতে পারি, 1 মোল আমরা হিলিয়াম পরমাণু বলতে পারি। তবে 1 মোল আমরা যে কোনো পদার্থ বলি না কেন, যে পদার্থ আমরা কী করি না কেন বলি না কেন মোলের ক্ষেত্রে, তবে এই কথা হবে তার সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে সমান, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। তো আমরা একবার দেখি আবার মোল সম্পর্কে আমরা কী কী দেখলাম এতক্ষণ। তবে যে মোল মানে কি হচ্ছে পদার্থের পরিমাপের এসআই ইউনিট, এর অর্থ হচ্ছে স্তূপ। তবে 1 মোল যদি আমরা ভর বোঝাই, 1 মোল পরমাণুর ভর বোঝালে তার গ্রাম পারমাণবিক ভরের সাথে সমান, 1 মোল অণু বোঝালে তার গ্রাম আণবিক ভরের সাথে সমান, 1 মোল আয়ন বোঝালে তার আয়নটির ভরের সাথে সমান। একেবারে এখানে উদাহরণ কি দেখলাম আমরা, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত হবে না 16 গ্রাম, যেহেতু অক্সিজেন পরমাণুতে একটা অক্সিজেন পরমাণুতে 8খানা কি থাকে, প্রোটন থাকে, আর 8খানা নিউট্রন থাকে, এই টোটাল ভর 16। এবং 1 মোল অক্সিজেন অণুর ভর যখন বলবো তখন কত হবে, যেহেতু অক্সিজেন দুটি পরমাণু নিয়ে গঠিত তাই 32 গ্রাম। এবার 1 মোল যখন আমরা আয়তন বলবো তখন আমাদের শর্ত দরকার এসটিপি। এসটিপি হচ্ছে প্রমাণ চাপ উষ্ণতা, যার মান 76 সেমি পরস্তম্ভের চাপের সাথে সমান প্রমাণ চাপ, এবং প্রমাণ উষ্ণতার মান কত না 273 কেলভিন উষ্ণতা বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তবে 1 মোল কোনো পদার্থের আয়তন বললে কত বোঝাবে, 22.4 লিটার, একে মোলার আয়তনও বলা হয়। এবার 1 মোল সংখ্যা বোঝালে কত হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এবার আমরা কোশ্চেনটা একবার ভালো করে দেখি। কোশ্চেন কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ মোল, মানে মোলের সঠিক ডেফিনেশন কোনটি। প্রথম অপশন বলছে ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম অ্যাটমিক মাস অফ দ্য সাবস্টেন্স, মানে এটা কি বলছে কোনো একটা পদার্থের 1 মোল বলতে কি বোঝায়, তার গ্রাম পারমাণবিক ভরকে বোঝায়। তো এটা প্রথমটা তো ঠিক, কারণ প্রথমে তো আমরা দেখলাম 1 মোল যখন পরমাণুর ভর তখন তার কার সাথে সমান, গ্রাম পারমাণবিক ভরের সাথে সমান, তো এটা ঠিক। 2 নম্বর বলেছে ইট কন্টেন্স 6.022 ইন্টু 10⁻20 অ্যাটমস অফ এ গিভেন সাবস্টেন্স, মানে কি বলছে 1 মোল কোনো পদার্থে কত সংখ্যক পরমাণুকে কন্টেন করে না 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক। কিন্তু আমরা কি দেখলাম, যদি সংখ্যা বোঝায় 1 মোল যারই সংখ্যা বোঝাক না কেন তার মান কত হয় অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে সমান, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যককে বোঝায়। তবে 2 নম্বরটা ভুল আছে, ওটা 20 আছে, উত্তর হবে 23। 3 নম্বর বলেছে কি ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ দ্য সাবস্টেন্স, মানে 1 মোল বলতে কি বোঝায় কোনো পদার্থের গ্রাম আণবিক ওজনের সাথে সমান। আমরা কি জানি যদি 1 মোল কোনো পদার্থ বলতে কোনো পদার্থকে যদি আমরা অনুরূপে ধরে নিই তখন তো তার গ্রাম আণবিক ওজনের সাথে সমান হয়, সেজন্য 3 নম্বরটাও ঠিক। 4 নম্বর কি বলছে ইট কন্টেন্স 6.022 ইন্টু 10⁻23 মলিকুলস অফ এ গিভেন সাবস্টেন্স, মানে কোনো একটা পদার্থের যে সাবস্টেন্স রয়েছে তার কত সংখ্যক অণুকে বোঝায় না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুকে বোঝায়। তো এটা তো ঠিক, কারণ আমরা জানি 1 মোল সংখ্যা বলতে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, তো এটা এন এর সাথে সমান আছে, সেজন্য ডি এরটাও ঠিক। এবার অপশান আমরা কী কী ঠিক পেলাম না এ, সি এবং ডি। অপশান বি এরটা ভুল পেলাম, তো এ সি ডি কোথায় আছে না অপশান এতে আছে এসিডি, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ এখানে এসিডি। এবার এই গেল আগেকার যে পার্ট 2 এর যে ভিডিও ছিল সেই ভিডিওর একটা প্রশ্ন, যেটা কয়েকজনের সমস্যা হয়েছে বুঝতে। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি পরেও কোনো সমস্যা থাকে তবে কমেন্টে জানিও।
আমি চেষ্টা করব আরও ভালো করে এটা বলার। এবার আর যদি কোনো প্রশ্নে কারো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। এরকম এটা হচ্ছে আরআরবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার, সবগুলোই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন উত্তর, এবং সেগুলো তোমাদের সবগুলোই করানোর চেষ্টা করা হচ্ছে। এবার তারপরে আগের দিন হয়েছিল 20 পর্যন্ত, আজকে তারপরে 21 নম্বর কোশ্চেন কি বলেছে। 21 নম্বর কোশ্চেন কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোয়িং element has the maximum number of atoms in their molecular form। তো কি বলছে, which of the following elements has the maximum number of atoms in their molecular form। মানে নিম্নলিখিত যে চারটে অপশন রয়েছে, তো সেই চারটে অপশনের মধ্যে কার ক্ষেত্রে যখন মলিকুলার ফর্ম গঠন হবে, মানে আণবিক গঠন পাওয়া যাবে, মানে অণু দেখবো আমরা, তার ক্ষেত্রে সবথেকে বেশি সংখ্যক পরমাণু লাগবে মানে অণু গঠন করতে। তো এখানে কি কি বলেছে অপশানে না, অপশান এতে বলেছে না, অপশান এ 21 নম্বর কোশ্চেনে পি, এর পি কার চিহ্ন, আমরা কোন মৌলের চিহ্ন পি হচ্ছে ফসফরাস মৌলের চিহ্ন, ফসফরাস। তারপরে কার কি বলেছে, বিয়ে বলেছে এনি, এনি কোন মৌলের চিহ্ন নিয়ন। অপশান সি বলেছে কে এস অর্থাৎ সালফার। অপশান ডি কি বলেছে এআর অর্থাৎ আর্গন। এবারে যদি আমরা এই মৌলগুলো দেখি, এগুলো প্রত্যেকের মৌল ফসফরাস মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা 15, নিয়নের ক্ষেত্রে হয় 10 প্রোটন সংখ্যা, সালফারের হয় 16 প্রোটন সংখ্যা, এবং আর্গনের হয় কত প্রোটন সংখ্যা না 18 প্রোটন সংখ্যা, অর্থাৎ 18টি প্রোটন অবস্থিত। এবার এর মধ্যে নিয়ন এবং আর্গন যে যে অপশন রয়েছে, এর দুটোকে বলা হয় কি, এর দুটোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। কি গ্যাস? নোবেল গ্যাস। এরা কি করে, এরা হচ্ছে কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে না, পুরোপুরি ইনার্ট নিষ্ক্রিয় অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ এরা এই পরমাণু রূপেই থাকে, নিয়ন এনি রূপেই থাকে, আর্গন এআর রূপেই প্রকৃতিতে অবস্থান করে। এবার বাকি যে দুটো অপশান রয়েছে, অপশান বি আর ডি কে দেখলাম এরা এক পরমাণু, অর্থাৎ একটা পরমাণু দিয়ে তাদের অণু গঠিত হয়। এবার বাদ বাকি যে দুটো অপশান আছে, অর্থাৎ অপশান এ হচ্ছে ফসফরাস এবং অপশান সি হচ্ছে সালফার, এর মধ্যে দুটো যৌগের ক্ষেত্রে যদি আমরা তার আণবিক গঠনকে আমরা ভালো করে দেখব কি, সালফার যে পরমাণুটা রয়েছে সেটি যখন অণু তৈরি করে তখন পরস্পর 8খানা পরমাণু যুক্ত হয়ে S8 গঠন স্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ 8টি সালফার পরমাণু, 8টি কি পরমাণু, সালফার পরমাণু, এস পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি সালফারের অণু অর্থাৎ S8 গঠন করে। তো এখানে উত্তর কী হবে, অপশান নম্বর সি 21 অপশান সি সালফার হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে কী দেখি এবার, তারপরে কোশ্চেন কী বলছে 22 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট মলিকুলার ওয়েট অফ কমন সল্ট। তো কী বলছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট মলিকুলার ওয়েট, মানে যে অ্যাপ্রক্সিমেট মলিকুলার ওয়েট অফ ইন এ কমন সল্টের যে আণবিক ভরটা তার মান কার কাছাকাছি হয়, মানে কমন সল্টের আণবিক ভর কার কাছাকাছি হয়। এবার আমরা কি দেখবো, তো কমন সল্ট সম্পর্কে আমাদের জানতে হবে, এটা উত্তর করতে হলে। তো কমন সল্ট হচ্ছে কমন সল্ট বা সাধারণ লবণ। এই কমন সল্ট বা সাধারণ লবণকে আমরা আরেকটা নামে পরিচিত, এর দ্বারা পরিচয় কি, আরেকটা হচ্ছে খাদ্য লবণ রূপে এরা পরিচিত, মানে আমরা যে লবণটা খাওয়ার জন্য ব্যবহার করি। এবার এর রাসায়নিক নাম কি, সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাদ্য লবণের রাসায়নিক নাম কি, সোডিয়াম ক্লোরাইড। এর সংকেত কি হবে, সংকেত হয় NaCl, অর্থাৎ NaCl এর অণুতে একটি Na পরমাণু এবং একটি Cl পরমাণু উপস্থিত থাকে।
NaCl এর সম্পর্কে যে আরেকটু জানতে চাই, তা কী বলবো আমরা? NaCl হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ আমরা জানি যৌগ সাধারণত দুই প্রকার, আয়নীয় সমযোজী এবং অসমযোজী যৌগ। আয়নীয় যৌগ আর এর অপর নাম কি? তড়িৎযোজী যৌগ। কি যৌগ? তড়িৎযোজী যৌগ। তবে এদের আয়নীয় যৌগ কেন বলা হয়? বলা হয় নাকি এই যে NaCl যেটা আসে কোথা থেকে? ধাতব সোডিয়াম। এর ইলেকট্রন বিন্যাস, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস কত হয়? 2,8,1, অর্থাৎ এই সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রন এটা ত্যাগ করতে পারে, কারণ এটা অষ্টক বোঝানোর জন্য কী করে? সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ তৈরি করে, তো ইলেকট্রন বিন্যাস কত হয়? 2,8। Na পরমাণু কী করে? Na পরমাণুর টোটাল পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, অর্থাৎ টোটাল ইলেকট্রন থাকে 11টি, তাই এদের ইলেকট্রন বিন্যাস 2,8,1, অর্থাৎ প্রথম কক্ষে থাকে 2টি ইলেকট্রন, 2 নম্বর কক্ষে থাকে 8টি ইলেকট্রন এবং 3 নম্বর কক্ষে থাকে 1টি ইলেকট্রন। এবার কী করে? লাস্ট কক্ষের এই 1টি ইলেকট্রনটা ত্যাগ করে 2,8 ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করে, দিয়ে এদের ইলেকট্রন কেমন হয়? Na+। এবার একইভাবে Cl এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস 2,8,7, অর্থাৎ লাস্ট কক্ষে ইলেকট্রন কত? 7টি। তাই এরা অষ্টক বোঝানোর জন্য, অর্থাৎ লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করার জন্য এই যে Na যে ইলেকট্রনটা ছেড়েছে ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়ে যায়। কারণ আমরা জানি যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, কোনো পরমাণুর ক্ষেত্রে যদি বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় এবং নিউক্লিয়াসে প্রোটন কম থাকে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাই কি হয়? এটা নেগেটিভ আধানগ্রস্ত অর্থাৎ অ্যানায়ন সৃষ্টি করে। আর ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? যদি প্রোটনের সংখ্যা বেশি থাকে এবং ইলেকট্রনের সংখ্যা কম থাকে, তখন পুরোপুরি মৌলটা ক্যাটায়ন রূপে অবস্থান করে। এর যে উৎপন্ন হয়েছে Na+ এবং Cl- এরা পরস্পর তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl গঠন করে। এই NaCl যেহেতু আয়ন গঠনের মাধ্যমে, অর্থাৎ Na+ এবং Cl- আয়ন গঠনের মাধ্যমে তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় আয়নীয় যৌগ। এবার যেহেতু NaCl এর গঠনে Na আর Cl উপস্থিত, তাই এর অ্যাপ্রক্সিমেট ভর বা একমোল পদার্থের একমোল NaCl এর অ্যাপ্রক্সিমেট ভর কত হবে না? এখানে যে উপস্থিত Na এবং Cl এর ভরের যোগফলের সমান। এর N এর ভর কত হয়? N এর ভর হয় 23 এবং Cl এর ভর কত হয়? 35.5। N এর ভর কত? N এর ভর হচ্ছে 23, মানে একটা Na পরমাণুর ভর 23 এবং একটি Cl পরমাণুর ভর কত হয় না? 35.5। তো টোটাল আসলো কত? 58.5। তো NaCl এর টোটাল ভর কত? 58.5। এবার অপশান দেখতে হবে কী কী আছে। তবে অপশান আছে কি যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট মলিকুলার ওয়েট অফ কমন সল্ট? অপশান এ 14 গ্রাম পার মোল, অপশান বি 28 গ্রাম পার মোল, অপশান সি 117 গ্রাম পার মোল, আর অপশান ডি 58 গ্রাম পার মোল। আর আমরা সঠিক ভর পাই কত পেলাম? যে 58.5। এখন অপশান ডিতে আছে 58 গ্রাম পার মোল, তো এটাই কাছাকাছি এবং অ্যাপ্রক্সিমেট এটাই হবে, তাই এর 22-এর উত্তর অপশান ডি। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া যৌগতে। ইন অ্যামোনিয়া নাইট্রোজেন and hydrogen আর প্রেজেন্ট ইন দ্য রেশিও ড্যাশ বাই মাস। মানে ইন অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া যৌগতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের, যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন উপস্থিত থাকে তাদের ওজনের অনুপাত কত? বাই মাস, অর্থাৎ ওজনের রেশিও মানে অনুপাত কত? এবার অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, অর্থাৎ অ্যামোনিয়ার যে অণু গঠন হয় তাতে একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টে হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। কী দিয়ে গঠিত? অ্যামোনিয়া একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টে হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। তবে এদের রেশিও কেমন? মাসের রেশিও কত হবে? তবে একটা নাইট্রোজেনের ভর কত জানি আমরা? 14, একটার জন্য 1:2। একটা হাইড্রোজেনের ভর কত? 1, 3টের জন্য 3 সমান কত হলো? 14:3। তো এটা বোঝা গেল। এটা কী করে হলো? বলেছে যে অ্যামোনিয়া অণুতে, অ্যামোনিয়া মানে NH3 অণুতে না উপস্থিত নাইট্রোজেন ও হাইড্রোজেনের ওজন অনুপাত কত? তো নাইট্রোজেনের ভর কত জানি আমরা? 14 এবং হাইড্রোজেনের ভর কত জানি? 1। যেহেতু অ্যামোনিয়াতে একটি হাইড্রোজেন থাকে তাই নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল ভর হচ্ছে 14, আর যেহেতু হাইড্রোজেন থাকে 3খানা তাই টোটাল ভর 3
অনুপাত কত 14:3। তো উত্তর কী হবে অপশান 23-এর অপশান সি। অপশান কী বলেছে, এতে বলেছে 11:6, অপশান বিতে বলেছে 1:3, অপশান ডিতে বলেছে 14:3, অপশান ডিতে বলেছে 9:6। তো উত্তর কি অপশান সি 14:3। তারপরে কি বলেছে কোশ্চেন নম্বর 24টা দেখো কি বলেছে যে হোয়াট ইজ দ্য মাস অফ 10 মোলস অফ কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য মাস অফ 10 মোলস অফ কার্বন ডাইঅক্সাইড মানে 10 মোল কার্বন ডাইঅক্সাইড CO2 এর মাস কত, ভর কত, মানে 10 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত। এবার 10 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর বের করতে হলে নিশ্চয়ই আমাদের কী জানতে হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত। যেহেতু 1 মোলের সাথে ভরের সম্পর্ক আছে প্রথমেই বলেছি আজকে, তো 1 মোলের ক্ষেত্রে আমরা কী জানি CO2 কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর প্রথমত বের করতে হবে। কী বের করতে হবে আণবিক ভর। তো CO2 আণবিক ভর কত হবে। এবার আমরা কী জানি কোনো যৌগের যখন আমরা আণবিক ভর বের করবো তো আমাদের সহজ নিয়ম হচ্ছে ওই অণুটি যেসব পরমাণু দ্বারা গঠিত সেই সব পরমাণুর পারমাণবিক ওজনকে তাদের উপস্থিত সংখ্যা দিয়ে গুণ করে যোগ করতে হবে। যেমন হচ্ছে CO2 তে কটা সি আছে, একটা সি এর ভর কত 12, উপস্থিত সংখ্যা কত 1, যোগ অক্সিজেনের ভর কত হয় 16, একটা অক্সিজেন পরমাণু ভর 16 ইন্টু 2, কত আসলো 44 গ্রাম। তবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আসছে 44 গ্রাম পার মোল, মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44 গ্রাম। তবে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 1 মোল CO2 এর ভর সমান 44 গ্রাম। 10 মোল CO2 এর ভর কত হবে 44 গুণ 10 সমান 440 গ্রাম। কী কী করলাম এখানে করলাম, প্রথম হচ্ছে CO2 আণবিক ভর বের করলাম। CO2 আণবিক ভর কত 44 গ্রাম পার মোল। তো 1 মোলের ভর কত 44 গ্রাম এবং 10 মোলের ভর 440 গ্রাম। তবে অপশান কোনটা ঠিক হবে না 24-এর অপশান বি 440 গ্রাম সঠিক উত্তর। তারপরে কোশ্চেন কি বলছে 25 নম্বর না বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েট ইজ দ্য হাইস্ট। মানে যে চারটে অপশানের যে ওয়েটগুলো দেওয়া আছে, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েট ইজ দ্য হাইস্ট, মানে চারটে অপশানের মধ্যে কার ক্ষেত্রে ওয়েটটা মানে ভরটা সব থেকে বেশি। অপশান এতে বলেছে কত 10⁻23 মোলস অফ নাইট্রোজেন, মানে 1 নম্বর কি বলেছে 10⁻23 মোলস অফ নাইট্রোজেন। অপশান 2 কি বলেছে বা বি কি বলেছে 1 মোল অফ H2O মানে জল। 3 নম্বর কি বলেছে অপশান সি বলেছে কি 1 মোল অফ N2। অপশান ডি কি বলেছে 1 মোল অফ O2। তবে কি বলেছে এই চারটে অপশান কি 10⁻23 মোলস অফ নাইট্রোজেন, 1 মোলস অফ জল H2O, 1 মোল অফ N2 আর 1 মোল অফ O2। এই চারটে অপশানের মধ্যে কার ক্ষেত্রে ওজনটা সব থেকে বেশি হবে। তো আমরা দেখি অপশান ডি থেকে যাই। অপশান ডি এ বলেছে 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড। এবার আমরা কি জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড কি এখানে অণু দেওয়া আছে CO2, এই অণু দেওয়া আছে O2। তো 1 মোল O2 এর ভর কত হবে, O2 এর ভর হচ্ছে 32 গ্রাম, 16 দুগুণে 32। এবং 1 মোল N2 এর ভর কত, N এর ভর হচ্ছে কত, N এর পারমাণবিক ভর হচ্ছে 14, তো N2 এর ভর কত 28 গ্রাম পার মোল, লিখে দিলাম পার মোল। এবার H2 এর 1 মোলের ভর কত, 1 মোলের ভর হচ্ছে H এর ক্ষেত্রে 2, O এর ক্ষেত্রে 16, টোটাল 18 গ্রাম পার মোল। তবে 1 মোলের ভর কত হলো H2 এর ভর 1 মোলে কি, এই টোটাল অপশান ডি এর উত্তর কত আসছে 32 গ্রাম, অপশান সি এর ক্ষেত্রে কত আসছে 28 গ্রাম, অপশান বি এর ক্ষেত্রে আসছে কত 18 গ্রাম। এবার এই তিনটের ক্ষেত্রে অপশানটি ঠিক, কিন্তু অপশান এতে বলেছে তাও ভালো করে বলেছে 10⁻23 মোলস অফ নাইট্রোজেন, মানে 10⁻23 মোলস অফ নাইট্রোজেন। 1 মোল নাইট্রোজেনের ভর কত 28 গ্রাম, 28 গ্রাম 1 মোলের ভর 10⁻23 গুণ হবে এত গ্রাম। তো অপশান এতে উত্তর কত আসছে 28 × 10⁻28 গুণ 10⁻23। তো নিশ্চয়ই 28 গুণ 10⁻23 মান অনেক বেশি, তাই উত্তর কী হবে অপশান
এ, 25-এর অপশান এ সঠিক। তারপরে কি বলেছে 26 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 26 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য মাস অফ 0.1 মোল অফ মিথেন CH4। হোয়াট ইজ দ্য মাস অফ মাস অফ 0.1 মোল অফ মিথেন CH4, মিথেনের কি মিথেনের 0.1 মোলের ওজন কত? দেখি কত হবে। মিথেন CH4, এটা বলে মিথেন। এর অপর নাম হচ্ছে মার্স গ্যাস। মার্স গ্যাস, একে সুইট গ্যাস নামে পরিচিত। এটি কী নামে পরিচিত? সুইট গ্যাস। মার্স গ্যাস কেন বলা হয়? এটা পচা জলমেধে উৎপন্ন হয় বলে মার্স গ্যাসও বলা হয়। এবার মিথেনের কি ভর? আণবিক ভর। আমাদের তো আণবিক ভর বের করছি, আণবিক ভর। তো মিথেন আণবিক ভর কত? মিথেনে একটা কার্বন আছে, 4টে হাইড্রোজেন আছে। একটা কার্বনের ভর কত? 12 × 1 যোগ 4টে হাইড্রোজেনের ভর কত? 1 × 4, অর্থাৎ কত আসলো? 12 কে 12, 4 একে 4, যোগ করলে 16 গ্রাম পার মোল। অর্থাৎ 1 মোল CH4 এর ভর কত? 16 গ্রাম। এর মধ্যে জানতে এসেছে কত কোশ্চেনে? 0.1 মোলের। 0.1 মোল CO2 এর CH4 এর ভর 16 গুণ 0.1 কারণ 1.6 গ্রাম। তো প্রথম করলাম কি মিথেনের ভর বের করলাম। মিথেনের ভর কত? 16, ভর কত? 0.1 গুণ করলে 16, এই 0.8 গুণ করে 1.6 গ্রাম, অর্থাৎ অপশান 26-এর অপশান সি সঠিক উত্তর, 1.6 গ্রাম। তো আজকে 26 পর্যন্তই থাক। পরের আর অল্প কিছু কোশ্চেন আছে। অল্প কিছু বলতে 10-12টা কোশ্চেন আছে আমাদের মূল কনসেপ্ট থেকে। মূল কনসেপ্ট আর অ্যাটমিক ওয়েট, মোল কনসেপ্ট আর অ্যাভোগাড্রোস নাম্বার, এই টপিক থেকে আর মাত্র 10-11টি কোশ্চেন রয়েছে। পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্টে করে দেওয়া হবে। সাথে থেকো। আর কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, এবং ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।